জিয়া পরিবারের কোন সদস্যটি নিরাপদ আছে। আজকে তারই কনিষ্ঠ ভাই তিনি কিন্তু এই সরকারের এক ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন, মানে হত্যার শিকার হয়েছেন, এই সরকারের প্রতিহিংসার হত্যার শিকার হয়েছেন। হ্যাঁ, আমি কোকো রহমানের কথা বলছি। সেই জায়গায় আজকে জাইমা রহমান কতটুকু নিরাপদ বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমানে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে জুবাইদা রহমান যে দেশে এসে নেতৃত্ব দেবেন কতটা নিরাপদ, সেই জায়গা থেকে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হয়তো দেশের মাটিতে আসতে পারছে না, দেশের মাটিতে দাঁড়িয়ে যে তাকে নেতৃত্ব দেবে নট নেসেসারি। এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন পরিকল্পনা কি? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে এবং গণতান্ত্রিক ধারায় গণতন্ত্রকে ধারণ করেই আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি এবং আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম কিংবা লড়াই হচ্ছে, যেটা মানুষের ভোটের অধিকার, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং জনগণের মনোনীত সরকার যাতে জনগণ সিলেক্ট করতে পারে ভোট প্রয়োগের মাধ্যমে, তার জন্য কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে, সংগ্রামটা হচ্ছে। এই সংগ্রাম করতে যে আমাদের অনেক নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, তারপরেও কিন্তু আমরা আন্দোলনের মাঠে আছি। তো কোনো গণতান্ত্রিক আন্দোলন আপনি আজকে বললেন কালকেই তার সফলতা পাবেন এমনটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? এমনটা আপনি ধরে নিতেও পারেন না। তো গণতান্ত্রিক আন্দোলন মাঠে থাকবে, মাঠের নেতৃবৃন্দরা মাঠ পর্যায়ে তাদের গণতান্ত্রিক ধারাকে বজায় রেখে আমাদের আন্দোলন চলবে। এর মধ্যে দিয়ে আমাদের সরকার পতনের গতি আমরা বেগমান করব এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু জনগণ আমাদের সাথে আছে, আমাদের আন্দোলন বিফলে যাবে না। কয়েক দফা আন্দোলন করেও সফল হয়নি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। আসলে আপনার মতে ব্যর্থতার কারণ কি কি? কয়েক দফা আন্দোলন করে সফল হয়নি আপনি এটা বলতে পারেন না, কারণ একটি বিরোধী দলের যে সফলতা কিন্তু বিভিন্ন দিক থেকে আপনি পরিমাপ করতে পারেন। যেমন গত 7 জানুয়ারির যে নির্বাচন 2024 দ্বাদশ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ 63টি রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছে। কার আহ্বানে? আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে। এবং 63টি রাজনৈতিক দল একসাথে থেকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যুগপৎ আন্দোলন করেছে এবং এই নির্বাচনে আমি দামি স্বামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না এবং আমরা করি নাই। এটা আমাদের রাজনৈতিক একটি বড় সফলতা। রাজনৈতিক দিক থেকে যদি আপনি দল হিসেবে বিবেচনা করেন, সেই দিক থেকে আমাদের বিরোধী দলের একটা বড় সফলতা। সরকার অনেক প্রচেষ্টা চালিয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে, কিংস পার্টি গঠন করেছে, কিন্তু কোনো সফলতার মুখ তারা দেখতে পারে না, ব্যর্থ হয়েছে। সেই জায়গায় বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সফল হয়েছে, কারণ তাদের ঐক্য, তাদের ভিশন, তাদের লক্ষ্য এবং তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চির ধরাতে পারেনি বর্তমান অবৈধ সরকার। এই ডিজিএফআই বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক, কোনো কিছু দেয় না। এবং একই সাথে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমরা প্রতিহত করতে চাই না, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এই আমি দামি স্বামী নির্বাচন, এই ভোট বর্জন করেন এবং ভোট বর্জন করে আপনি আপনার নীরব প্রতিবাদ এই সরকারকে দেখিয়ে দেন। সেই জায়গা থেকে সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহল আজকে প্রতিষ্ঠিত যে 95% ভোটার এই নির্বাচনের ভোট বর্জন করেছে এবং সেখানে 5% ভোটারের প্রধানমন্ত্রী, আজকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে সব ব্যর্থতা কোথায়? ব্যর্থতা বিএনপি না, বিএনপি তো শতভাগ সফল হয়েছে, কারণ 95% জনগণের দল হয়েছেন বিএনপি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি এবং বিএনপির নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে 95% জনগণ ভোট বর্জন করেছে, ভোটার ভোট বর্জন করেছে। তার মানে দাঁড়ালো কি, তিনি 95% জনগণের নেতা হয়ে গিয়েছেন, সেই সাথে 18 কোটি জনগণের এবং 5% ভোটারের প্রধানমন্ত্রী
আজকের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই দিক থেকে আমরা ব্যর্থ না, আমরা শতভাগ সফল, কারণ এটাই হচ্ছে গণতান্ত্রিক ধারা, এটাই হচ্ছে আন্দোলনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া, এই যে জনগণ তার ভোট বর্জনের মাধ্যমে যে নীরব প্রতিবাদ জানিয়েছে এবং হাসিনা সরকারের প্রতি যে অনাস্থা, হাসিনার প্রতি যে অনাস্থা জ্ঞাপন করেছে, নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা জ্ঞাপন করেছে, এর থেকে বড় বিজয় আর কি থাকতে পারে? অনেকে মনে করেন তারেক রহমান যেহেতু যৌক্তিক কারণেই দেশে আসতে পারছেন না, সুতরাং ডক্টর জোবাইদা রহমান বা জাইমা রহমান দেশে এসে নেতৃত্ব দিলে বিএনপি আরও উজ্জীবিত হতো বা গতিশীল হতো। আপনি কি মনে করেন? দেখুন, আপনি জানেন যে দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে এবং তার নেতৃত্বের মাপকাঠি এমন চূড়ায় পৌঁছেছে যেটা বাংলাদেশের আপামর জনগণ তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল তারেক রহমানের নেতৃত্বকে নেতা হিসেবে তাকে গ্রহণ করেছে। এটা কিন্তু নতুন নয়। 2001 সাল থেকে শুরু করে এবং তার আগে থেকে শুরু করে তিনি যেভাবে রাজনীতির ধারাতে তিনি তার অবস্থান তৈরি করেছেন, তিনি মাঠের পর মাঠ হেঁটেছেন, কিলোমিটারের পর কিলোমিটার চলেছেন এবং ইউনিয়ন প্রতিনিধি সভা থেকে শুরু করে এমন কোনো রাজনৈতিক তিনি কিন্তু এমপি হননি, মন্ত্রী হননি, কিন্তু তার নেতৃত্বকে আপামর জনগণ কিন্তু গ্রহণ করে নিয়েছে। তখন আমি তৎকালীন সময়ের কথা বলছি, তিনি একটি পদে থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, সেই জায়গা থেকে তিনি আপামর জনগণের ভালোবাসা অর্জন করেছেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে বাংলাদেশের জনগণ দেখেছিলেন। এবং সেই নেতৃত্ব, তার সেই তারুণ্যের সেই সফলতা দেখে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের এই পথ চলা, তার এই যে ওই যে বলে না, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, এই চঞ্চলতা, তার এই রাজনীতির প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, দেশপ্রেম দেখে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছিল যে এ যদি ভবিষ্যতে নেতা হন, ইনি যদি নেতা হন, তাহলে আগামী দিনে বাংলাদেশ থেকে যে সকল সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনা তারা ভেবেছিল সেটা সফল হবে না। যার কারণেই কিন্তু আজকে তারেক রহমানকে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। বর্তমানে এই অবৈধ সরকার একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে সাজাপ্রাপ্ত করছে এবং তার সাথে তার সহধর্মিণী যিনি রাজনীতি করেন নাই, যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাকেও কিন্তু মিথ্যা এবং ভুয়া মামলায় তাকেও সাজা দেওয়া হয়েছে। তাহলে আপনি বলেন জিয়া পরিবারের কোন সদস্যটি নিরাপদ আছে? আজকে তারই কনিষ্ঠ ভাই তিনি কিন্তু এই সরকারের এক ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন, হত্যার শিকার হয়েছেন, এই সরকারের প্রতিহিংসার হত্যার শিকার হয়েছেন। হ্যাঁ, আমি কোকো রহমানের কথা বলছি। সেই জায়গায় আজকে জাইমা রহমান কতটুকু নিরাপদ বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমানে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে? আজকে জোবাইদা রহমান যে দেশে এসে নেতৃত্ব দেবেন, কতটা নিরাপদ? সেই জায়গা থেকে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, তিনি হয়তো দেশের মাটিতে আসতে পারছে না, দেশের মাটিতে দাঁড়িয়ে যে তাকে নেতৃত্ব নট নেসেসারি। তিনি সঠিক পথে আছেন কিনা, সঠিক ট্র্যাকে দলকে পরিচালনা করতে পারছেন কিনা, তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছে কিনা, এটা দেখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একদম কনিষ্ঠ ওয়ার্ডের একজন কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতা যারা আছেন, স্ট্যান্ডিং কমিটি মহাসচিব থেকে শুরু করে সবাই আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি তিনি সততা, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা নিয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। তো তিনি সফল হবেন, কারণ যার লক্ষ্য থাকে জনগণের স্বার্থে তিনি কখনো বিফলে যায় না, তার নেতৃত্ব কিংবা তার আন্দোলন কখনো বিফলে যায় না।
পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।